আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সবার পছন্দের আয়েশা পরীর গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আমি তাহলে গল্পে চলে যাচ্ছি। দুটো জিন যারা কিনা খুব ভয়ঙ্কর, সেই জিন দুটো এতটাই ভয়ঙ্কর যে মানুষ তাদেরকে দেখা মাত্রই কাঁপুনি দিয়ে তখনই মারা যায়। শুধু তাই না, সেই গ্রাম থেকে প্রতি রাতে একটা করে বাচ্চা গায়েব হতে থাকে। অবাক করার মতো একটা ঘটনা শুনুন তাহলে। সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। লোকমুখে শোনা যায় সেই গ্রামের সৌন্দর্যের কথা, কিন্তু এত সুন্দর গ্রামটা হঠাৎ করেই অভিশপ্ত হয়ে যায় দুজন জিনদের কারণে। ঘড়িতে বিকেল 5টা। আয়েশা পরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। আমি দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। আয়েশা পরীর ডাকে ঘুম ভেঙে যাওয়ায় ওকে বললাম, কে আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে একজন পরী। পরী হয়ে আমার ঘরে কি করছেন? আপনার কি শরম লজ্জা নেই? আমার কথায় আয়েশা মুচকি একটা হাসি দিয়ে বলল, মজা করা হচ্ছে তাই না? ওঠো, মা ডাকছে, বাজারে যেতে বলেছে তোমাকে, ওঠো না। এই গল্পটা নতুন যারা শুনছেন, যারা আয়েশা পরী ও সালাম দাদুর বিষয়ে জানেন না, তাদেরকে ছোট্ট করে একটু বলি। আয়েশা পরী আমার বউ। আয়েশা পরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে যার শক্তি অনেক, যার কারণে সাধারণ কোনো জিন পরী আয়েশা পরীর সাথে শক্তি দিতে পারে না। আয়েশা পরী আমার বউ, আর সালাম দাদু আমার গ্রামবাসী একজন দাদু। সালাম দাদু পেশায় একজন কবিরাজ। সালাম দাদুর সাথে আমার পরিচয় ভালো থাকায় আমি ওনার কাছে যাই জিনপুরীর ঘটনা শুনি, আর ওনার সাথে মাঝে মধ্যে জিনপুরী ছাড়ানো দেখতে যাই। আশা করছি আমার বউ আয়েশা পরী ও সালাম কবিরাজের বিষয়ে জানতে পেরেছেন। এখন তাহলে গল্পে ফেরা যাক। আয়েশার কথায় আমি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে মায়ের কাছে শুনলাম কি কি বাজার নিতে হবে। এই বলে ব্যাগটা নিয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে বাজার করতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হওয়ায় আমি বাজার শেষে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় পথে সালাম দাদুর সাথে দেখা। ওনার সাথে দেখা হওয়ার পর আমি বললাম, আরে দাদু, তুমি কোথায় গিয়েছিলে? বাজারে? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, না রে, বাজারে যাইনি, গিয়েছিলাম একটা গ্রামে। কথাটা বলে সালাম দাদু আমাকে সেই গ্রামের ঘটনাটা বললেন, যে গ্রামের কথা গল্পের শুরুতে আপনাদের বলেছি। আমি দাদুর মুখে কথাগুলো শুনে বললাম, দাদু, এটা তো অন্যরকম একটা ভয়ঙ্কর ঘটনা মনে হচ্ছে। মনে হয় অভিশপ্ত কোনো জিনের পাল্লায় পড়েছে পুরো গ্রামের মানুষ। তা তুমি কি করলা? সেই জিনদের কি ছাড়াতে পারছো? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, আরে না, আজকে তেমন কিছু শুনতে পারিনি। কিছু শোনার আগেই সন্ধ্যা হয়ে গেল, তাই সবাই ভয়ে ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে গেছে। আমাকে কাল সকালে দেখা করতে বলল। দাদুর কথার জবাবে ওনাকে বললাম, ঠিক আছে, কাল তাহলে আমিও যাব তোমার সাথে। তুমি কয়টার দিকে যাবা? এই 10টা 11টা এরকম সময় যাব। তুই 10টার দিকে আসিস, একসাথে যাব। দাদুর কথায় রাজি হয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর আয়েশাকে বললাম, আয়েশা, এই যে ব্যাগটা নাও। তখন আয়েশা বলল, আমার জন্য কি আনছো? ইস রে, কিছুই তো আনিনি, মনেই তো ছিল না। তখন আয়েশা বলল, আনরোমান্টিক বরটা, মানুষটা বুঝে তার বউয়ের জন্য বাজার থেকে কিছু আনে না। আয়েশার এমন অভিমানী কথায় মুচকি একটা হাসি দিয়ে বললাম, এই যে তোমার জন্য মিষ্টি ও সন্দেশ নিয়ে আসছি। ওই মিষ্টি কেন আনছো? মেয়েরা বুঝি এগুলা খায়? আমার জন্য ঝালমুড়ি, ফুচকা, বাদাম বা অন্য কিছু নিয়ে আসতে পারোনি? আয়েশার কথার জবাবে ওকে বললাম, তুমি তো পরী, মানুষ না যে তুমি ফলমূল, মাংস, মিষ্টি জাতীয় খাবার খাও। হ্যাঁ, ওগুলো খাই। এখন থেকে মানুষের মতো ফুচকা, ঝালমুড়ি, বাদাম ও অন্য খাবারগুলোও খাবো। তুমি আমার জন্য এখন থেকে ওগুলোই নিয়ে আসবা। ওকে ওকে, ঠিক আছে আমার পরীটা, এবার যাও তো, মাকে বাজারটা দিয়ে আসো। আমার কথায় আয়েশা বাজার নিয়ে চলে গেল। তখন আমিও হাত মুখ ধুয়ে চলে গেলাম ঘরে, তারপর শুয়ে রইলাম। সেদিন রাতে খাবার শেষে শুয়ে শুয়ে আয়েশা আমি গল্প করছিলাম। এমন সময় আয়েশাকে বলি, জানো, কাল সালাম দাদুর সাথে একটা গ্রামে যাব। সেই গ্রামে বেশ অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মনে হয় এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর ও রহস্যময় হবে। আমার কথায় আয়েশা বললেন, তাই নাকি? ওকে, যেও, কিন্তু সাবধানে থাকবে। আয়েশার কথায় ওকে বললাম, ঠিক আছে। এই বলে ঘুমিয়ে গেলাম আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আমাকে খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে, আমি সালাম দাদুর বাড়িতে যাব। আমার কথায় আয়েশা খাবার দেয়ায় আমি খাবার খেতে খেতে বললাম, তোমরা খেয়েছো?
তখন আয়েশা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমরা খেয়েছি। আয়েশার কথায় আমি খাবার খেতে লাগলাম। তখন আয়েশা বলল, তোমরা যেখানে যাচ্ছ সেই গ্রামে খুব ভয়ঙ্কর জিনের প্রভাব পড়েছে। ওরা সাধক প্রকৃতির পিশাচ জিন। ওরা এত সহজে গ্রামের মানুষদের ছাড়বে না। আমি তোমাকে পুরো ঘটনাটা না বলি, তোমরা গ্রামে গেলে সেই গ্রামের মানুষরা তোমাদের সব ঘটনা খুলে বলবে। আয়েশার কথায় মনের মধ্যে কৌতূহল নিয়ে খাবার খেয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদু বললেন, নিশাদ এসেছিস? চল, আমিও রেডি হইছি, চল যেতে যেতে কথা বলি। কথাটা বলে সালাম দাদু আমি হাঁটতে লাগলাম। দুজনে হাঁটছি আর গল্প করছি। তখন দাদু বললেন, তা নিশাদ, তোর পরিবউ এই গ্রামের বিষয়ে কি বলল রে? দাদুর কথায় ওনাকে বললাম, কই তেমন কিছু তো বলেনি, তবে আয়েশা সেই জিনদের বিষয়ে সব জানে। আয়েশা বলেছে গ্রামের মানুষেরা সব ঘটনা খুলে বলবে। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে চল আগে যাই, গিয়ে দেখি ওরা কি বলে। কথাটা বলতে বলতে ঘাটে এসে পৌঁছালাম সেই গ্রামটার নদীর ওই পারে। নৌকা করে যেতে হবে। কথা মতো আমরা নৌকায় উঠে সেই গ্রামে চলে গেলাম। আমরা যাবার পর আমাদের দেখে গ্রামের সবাই এসে জড়ো হলেন আমাদের এখানে। গ্রামের সবাই এক জায়গায় জড়ো হওয়ায় সালাম দাদু বললেন, আপনারা হয়তো অনেকে চেনেন, কেউ বা নামও শুনেছেন। আমি গতকাল আপনাদের এখানে আসছিলাম, কিন্তু তখন সন্ধ্যা হয়ে যায় আর আপনারা ভয়ে ঘরে ঢুকে যান। আমি সালাম কবিরাজ। আপনারা আমাকে নিয়ে আসছেন সমস্যার সমাধান করার জন্য। আল্লাহ চাইলে আমি সব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। তার আগে আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন তো, কিভাবে এই জিনেরা গ্রামের সবার পিছনে লাগলো? সালাম দাদুর কথায় একজন দাঁড়িয়ে পুরো ঘটনাটা বলতে লাগলেন। উনি বললেন, কবিরাজ সাহেব, আজ থেকে 10-12 দিন আগের ঘটনা। আমাদের এই গ্রামের পাশে যে নদী দেখছেন, রাত হলে সবাই কিন্তু লাইট হাতে ট্যাটা বা কুচ যেটাকে বলে সেটা নিয়ে মাছ ধরতে বের হয়। গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একজন না একজন মাছ ধরতে বের হয়। তো তেমনই এক রাতে সবাই যে যার মতো মাছ ধরতে বের হয়েছিল। রাত তখন 12টা এরকম একটা সময় হবে। আমরা যারা মাছ ধরি তারা কিন্তু পাশাপাশিই থাকি। সেদিন মাছ ধরার সময় একজন বিশাল একটা বোয়াল মাছ দেখতে পায়। এত বড় মাছ সে আগে কখনো দেখেনি। এত বড় মাছটাকে দেখে সে তার ট্যাটা বা কুচ যেটা বলে সেটা দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে, কিন্তু এতেও সে মাছটাকে আটকাতে পারছিল না। মাছটাকে আটকাতে না পেরে সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ওর চিৎকারের সবাই কাছে গিয়ে বড় মাছটাকে দেখে সবাই সবার হাতে কুচ বা ট্যাটা যেটা ছিল সেটা দিয়ে মাছের গায়ে আঘাত করতে থাকে। সবার আঘাতে এবার মাছটা নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু মাছটা মারা যায়নি, তখনও বেঁচে ছিল। মাছটা নিস্তেজ হওয়ায় সবাই মিলে মাছটাকে ধরি আর বাড়ির দিকে নিয়ে আসতে থাকি। আমরা যখন মাছটা নিয়ে গ্রামের দিকে আসছি, এমন সময় গ্রামের সবাই একটা আওয়াজ শোনে। একজন মহিলা সবার বাড়িতে যায় আর বলে, তোদের গ্রামের পুরুষেরা একটা মাছ ধরে নিয়ে এসেছে, খবরদার মাছটাকে কাটবি না, ওকে ছেড়ে দিবি। এরকম কথা প্রত্যেকটা বাড়ির মহিলারাই শুনেছে, কিন্তু কে সেই মহিলা যে কথাটা বলল এটা জানতে পারিনি। ওইদিকে যারা মাছটা ধরে বাড়ির দিকে নিয়ে আসছিল ওরাও পিছন থেকে একটা আওয়াজ শুনছিল, মাছটাকে ছেড়ে দে, ওকে নিস না। কিন্তু গ্রামের মানুষরা সেই আওয়াজের কোনো পাত্তা না দিয়ে মাছটাকে নিয়ে আসি। মাছটাকে ধরে নিয়ে আসার পর সবাই মিলে ওটাকে কাটি আর সবাই ভাগ করে নিই। মাছটাকে সবাই ভাগ করে নেওয়ার পর রান্না করি, কিন্তু গন্ধে কেউ মাছটা খেতে পারে না। মাছটা যে রাতে মেরে নিয়ে আসছি সেই রাতের ঘুমের মাঝে সবাই একই রকম একটা স্বপ্ন দেখি। সবাই দেখতে পাই একটা কালো ভয়ঙ্কর জিন এসে বলছে, আমার ছেলেকে হত্যা করেছিস তাই না? আমি তোদের কাউকে ছাড়ব না, তোদের সাথে সাথে আমার সন্তানের মতো তোদের সন্তানদেরও মেরে ফেলব। এই স্বপ্ন দেখার পর থেকে শুরু হয় আমাদের গ্রামে ভয়ঙ্কর ঘটনা। রাত হলে সেই জিনটা এমন ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের সামনে আসে, যে মানুষ ওই জিনটাকে দেখে সে ভয়ে কাঁপুনি দিতে থাকে আর এক সময় মারা যায়। শুধু এটা না, রাতে একটা করে বাচ্চা হারিয়ে যায়। গ্রামবাসীর কথা শুনে সালাম দাদু বললেন, আপনাদের এই সমস্যার জন্য আপনারা আমার আগে কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসেননি? তখন সালাম দাদুর কথার জবাবে সবাই বললেন, আমাদের সাথে এরকম ঘটায় আমরা কোনো কবিরাজ নিয়ে আসার আগেই একজন তান্ত্রিক আসে আমাদের গ্রামে। সেই তান্ত্রিককে কিন্তু আমরা ডাকিনি, উনি নিজে থেকে এসেছে। উনি এসে আমাদের সবাইকে বলে, আপনাদের গ্রামে যে জিনটার অভিশাপ লাগছে সেই জিনটা খুবই ভয়ঙ্কর, ওই জিনটাকে আমি বন্দি করে নিয়ে যেতে চাই।
এতে আপনারা ওরা হাত থেকে বেঁচে যাবেন আর আমারও উপকার হবে। তান্ত্রিকের কথায় তখন আমরা রাজি হই। আমরা রাজি হওয়ায় তান্ত্রিক বলে, আজকে সন্ধ্যার পর কেউ বাইরে থাকবেন না, যার যত কাজ আছে সেটা দিনের বেলায় সেরে ফেলবেন। সন্ধ্যার পর যাই হোক বাইরে বের হওয়া যাবে না। যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র আজান দেওয়ার সময় বের হতে পারবেন, আবার আজান শেষ হলে ঘরে ঢুকে যাবেন। আমি আজ সারা রাত আপনাদের গ্রামে থাকব, সাধনা করব, আমার গভীর তন্ত্র মন্ত্র দিয়ে সেই জিনকে বন্দি করব। তান্ত্রিকের এমন কথায় গ্রামের সবাই ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, আমরা তাই করব। সন্ধ্যার পর কেউ বের হব না ঘর থেকে। কথাটা বলে যে যার মতো চলে যায়। এদিকে সেদিন রাতের ঘটনা। তান্ত্রিকের কথা মতো আমরা সন্ধ্যার পর যে যার মতো ঘরে ঢুকি। আমরা ঘরে ঢোকার পর তান্ত্রিক তার কাজ শুরু করে। আমরা ভয়ে ছিলাম কি হয় এই বিষয় নিয়ে। এই ভেবে ভেবে ভয়ে রাতটা পার করলাম। রাত পেরিয়ে সকাল হয়, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যা দেখলাম সেটা দেখার আশা করিনি। আমরা দেখি তান্ত্রিকের লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। ওনাকে দেখে মনে হয় কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। তান্ত্রিকের এমন মৃত্যু দেখে গ্রামের সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে আপনার কাছে যাই। তারপর তো আপনি কাল আসলেন। কাল তো আপনাকে কিছু বলতে পারিনি, তাই আজ বললাম। ওদের সবার কথায় সালাম দাদু বললেন, ভুল করার আগে কেউ ভাবে না যে কত বড় ভুল করেছে। আপনাদের ভুলের কারণে গ্রামে বিপদ ডেকে নিয়ে আসছেন। আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবো কিনা, আল্লাহ চাইলে পারবো। আমি আজকে সন্ধ্যার পর আপনাদের গ্রামেই থাকব। সালাম দাদুর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে বললেন, না না কবিরাজ সাহেব, এটা করিয়েন না। আপনি ভালো মানুষ, আমাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েন না। সেই জিন খুবই ভয়ঙ্কর। আপনি দিনের বেলা পারলে কিছু করেন। তখন দাদু বললেন, না, আমার জন্য চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না। আমি সেই জিনের সাথে কথা বলবো। এদিকে তখন আমি দাদুকে বললাম, দাদু কি বলো এগুলা? সমস্যা হবে তো। ওই জিনটাকে যে দেখে সেই মারা যায়, শোনোনি? আমার কথায় দাদু বললেন, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি সরাসরি ওই জিনটার সাথে কথা বলবো। তুই বাড়িতে চলে যা। কেন বাড়িতে যাব কেন? আমিও থাকি তোমার সাথে। না নিষাদ, আমি কবিরাজ, আমি জানি কোন পরিস্থিতিতে কিভাবে কি করতে হয়। যদিও তোর বউ আয়েশা পরে আছে, কিন্তু আয়েশা তোর কাছে আসার আগেই হয়তো তুই সেই জিনকে দেখে ভয়ে মরে যাবি। তাই এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, তুই বরং বাড়িতেই যা। দাদুর কথায় আমিও অনেক জোরাজুরি করলাম থাকার জন্য, কিন্তু সেখানে থাকা হলো না। দাদুর কথা মতো আমি সেই গ্রাম থেকে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে আসায় আয়েশা জিজ্ঞাসা করল, কি হলো সালাম দাদু, কি ওখানে কিছু করেছে? সেই জিনদের হাজির করেছে নাকি? আয়েশার কথার জবাবে ওকে বললাম, না, দিনের বেলা কিছু করবে না। দাদু বললেন রাতে সরাসরি সেই জিনের সাথে কথা বলবেন। আমার কথায় আয়েশা বলল, দাদুর সাহস আছে দেখছি। দাদু যতই জিনদের সাথে কথা বলুক, ওই জিনেরা কখনো ছেড়ে যাবে না। ওই গ্রামের সবার জীবন নিয়ে তারপর যাবে, দেখিও। আয়েশার কথায় আমি বুঝতে পারছি ওই জিনেরা কতটা জেদি আর শক্তিশালী। আজকে রাতে সালাম দাদু সেই জিনদের সাথে কথা বলবে। যদি দাদুর কিছু হয়ে যায়, তাই আয়েশাকে বললাম, আয়েশা তুমি রাতের বেলা দাদুর কাছে একটু যেও তো। কি জানি সেই জিনেরা হঠাৎ দাদুর উপরে আক্রমণ করে কিনা। আবার তুমি ওখানে অদৃশ্যভাবে থাকবা। সেই জিনেরা দাদুর ক্ষতি করতে গেলে তুমি বাধা দিবা, আর ক্ষতি না করলে ওদের সামনে যাওয়ার দরকার নেই। আমার কথায় আয়েশা রাজি হয় আর আমাকে বলে, তুমি তো দুপুরে কিছুই খাওনি, বিকেল হয়ে গেছে, যাও হাত মুখ ধুয়ে আসো, এসে খাবার খেয়ে নাও। আয়েশার কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নিলাম। সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। সন্ধ্যা হবার সাথে সাথে গ্রামের সবাই যে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। সবাই ঘরে ঢোকার পর সালাম দাদু গ্রামের মধ্যে একা একা হাঁটতে লাগলেন। এভাবে কিছুক্ষণের মধ্যে রাত নেমে এলো, হয়ে গেল চারিদিকে অন্ধকার। সালাম দাদু হাঁটতে হাঁটতে এমন সময় দাদুর পেছন থেকে আমার কণ্ঠে দাদুকে কেউ ডাক দেয় আর বলে, দাদু দেখো, আমি আসছি, আমিও থাকবো তোমার সাথে। আমার কণ্ঠে কথা শোনার পর দাদু কয়েক সেকেন্ড চুপ থাকে আর মাথা নিচু করে পিছনে ঘুরে তাকায়, আবার মাথা নিচু রাখে। এভাবে কিছুক্ষণ থাকার পর আমার কণ্ঠ পরিবর্তিত হয়ে একটা মোটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে আর সামনে থেকে কেউ বলে, সালাম তুই অনেক চালাক রে, আমার চালাকি এত সহজে ধরতে পারলি?
তুই নিশ্চয়ই ভালো কবিরাজ, কিন্তু আমার কাছে তুই কিছুই না। আমার পাতা ফাঁদে পা দিলে সবার মতো এখনই মারা যেতি তুই। আমি তোর নানির কণ্ঠে ডাকলাম, তুই যদি সেই কণ্ঠ শুনে আমার দিকে তাকাতি তখনই তোর ক্ষতি হতো। তোর আগে একজন তান্ত্রিক আমাকে বন্দি করতে আসছিল, আমি ওকে ধরে ওর শরীর ছিন্ন ভিন্ন করে ফেলেছি। এখন তুই বল, তুইও কি ওর মতো হতে চাস, নাকি জান নিয়ে বেঁচে ফিরতে চাস? যদি জানের মায়া থাকে তো এখনই এই গ্রাম ছেড়ে পালা। সেই জিনের কথায় দাদু মাথা নিচু থাকা অবস্থায় বললেন, আপনি কেন নিরীহ গ্রামবাসী মানুষদের মেরে ফেলছেন? কেনই বা গ্রাম থেকে বাচ্চাদের গায়েব করছেন? আমি গ্রামবাসীর কাছে পুরো ঘটনা শুনে যা বুঝলাম, ওরা মাছ মনে করে যাকে মারছে সেটা আপনার ছেলে বা মেয়ে। আমি আমার ধারণা থেকে বলি, গ্রামবাসী না বুঝে ভুল করেছে, আপনি ওদেরকে মাপ করে দেন আর চলে যান। দাদুর কথায় সে জিন বললেন, কবিরাজ, তোর ধারণা ঠিক। গ্রামবাসী সবাই মিলে যে মাছটাকে মেরেছে সেটা আমার ছেলে, আমার একটাই সন্তান। আমার ছেলেটাকে কিছুদিন আগে বিয়ে করিয়েছি। বিয়ের পর আমার ছেলে ও ছেলের বউ তোমাদের মানুষদের দুনিয়াতে আসে আর মাছের রূপে ঘুরতে থাকে। মাছ রূপে ঘোরার সময় হঠাৎ করে আমার ছেলেটা এই গ্রামের একটা মানুষের সামনে এসে পড়ে আর সবাই মিলে ওকে আঘাত করে। আমার ছেলেটা আঘাত পাওয়ার পরেও মারা যায়নি। তুই তো জানিস, কোনো জিন অন্য কিছুর রূপে থাকা অবস্থায় কোনো মানুষের সামনে পড়লে সে রূপ পরিবর্তন করে আবার জিন হতে পারে না। তাই আমার ছেলেটা মাছ হয়েই ছিল। তখন গ্রামবাসী ওকে ধরে গ্রামের দিকে নিয়ে আসার সময় আমি পেছন থেকে অনেক মানা করি, মাছটাকে যেন নিয়ে যাওয়া না হয়। আর ওদিকে আমার স্ত্রী গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে মানা করে এই মাছটাকে যেন না মারা হয় আর না কাটা হয়। কিন্তু আমার কথা না শুনে আমার ছেলেটাকে সবাই মিলে হত্যা করে আর রান্না করে খেতে চায়, কিন্তু ওকে আর গন্ধে খেতে পারে নাই। আমার ছেলেকে গ্রামের সবাই মিলে মারছে। সবাই মিলে মারায় আমিও আমার স্ত্রী সবার পিছনে লাগছি। আমরা সাধক প্রকৃতির জিন। এই গ্রামের সবার উপরে রাগ করে আমি এমন রূপে থাকি যে রূপ দেখলে কোনো মানুষ সহ্য করতে পারবে না। কোনো মানুষ যদি আমার দিকে তাকায় তখনই আমি তার দৃষ্টিকে আটকে দেই আর মুহূর্তে তার শরীরে প্রবেশ করে বুকের মধ্যে চাপ দেই আর সে কাঁপুনি দিতে দিতে মারা যায়। সেই জিন এই কথাগুলো বলার সময় তখনই উপর থেকে একটা বাচ্চার লাশ ধপাস করে দাদুর সামনে পড়ে। তখনই দাদু বুঝতে পারেন ওখানে আর একজন কেউ আসছে। তখন সামনে থাকা সেই জিনটা আবারও বলে, দেখ, এই যে তোর সাথে কথা বলছিলাম, এমন সময় আমার স্ত্রী একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে মেরে ফেলেছে। আমরা এই গ্রামের কাউকে ছাড়ব না। তুই কবিরাজ, ভালো মানুষ, তুই ভালো থাক, জীবন নিয়ে এখান থেকে পালা, নইলে তোর অবস্থা এদের মতনই হবে। সেই জিনের কথায় সালাম দাদু বললেন, আমি মানছি আপনার ছেলের সাথে অন্যায় হয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনারা এদেরকে ছেড়ে চলে যান। এর বিনিময়ে আপনার অন্য কিছু লাগলে বলেন, গরু বা মহিষ বা ছাগল, এসব কিছু। আপনারা যদি এসব না নিয়ে আপনাদের হত্যার কাজ চালিয়ে যান তাহলে আমিও আমার অ্যাকশন নিতে বাধ্য হব। দাদুর কথায় সে জিন ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, কবিরাজ, আমার বিষয়ে জেনে কথা বলবি। তুই মনে হয় জানিস না, আমি আমার গোত্রের 50,000 জিনের সর্দার। একজন না, দুইজন না, 50,000 জিন অনুসরণ করে, কথা শোনে আমার। শুধু তাই না, আমার ছেলেকে হত্যা করার কারণে আমার ছেলের যে বউ আছে সেও গ্রামের সবার উপর রেগে আছে। সেও আমার মতো গ্রামের সবার উপর প্রতিশোধ নেবে। তুই প্রথম আসছিস, তোকে একটা সুযোগ দিলাম, আজকে তোকে কিছু করলাম না, কিন্তু এরকম আমাদের পেছনে লাগলে সেদিন তোকে ছেড়ে দেব না। ঘটনাটা বলে চলে যান সেই জিনেরা। ওরা চলে যাবার পর সালাম দাদু সেখান থেকে রাতেই বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আয়েশাকে জিজ্ঞাসা করি, আয়েশা, তুমি কি রাতের বেলা সালাম দাদুর ওখানে গিয়েছিলে? দাদুর কিছু হয়নি তো? উনি বেঁচে আছে তো, নাকি মারা গেছে? আমার কথায় আয়েশা বলল, চিন্তা করো না, সালাম দাদু বেঁচে আছে। উনি সেই জিনেদের সাথে কথা বলেছেন। তুমি দাদুর বাড়িতে গেলে শুনতে পারবা দাদু ওদের সাথে কি কথা বলেছে। আয়েশার কথায় আমি খাবার খেয়ে সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। আমি দাদুর বাড়িতে গিয়ে ওনাকে দেখে বললাম, কেমন আছো দাদু? জানো, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তুমি নাকি জিনদের সাথে কথা বলেছ? কি কথা বললা ওদের সাথে? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, হ্যাঁ, আমি সেই জিনদের সাথে কথা বলেছি, কিন্তু ওদের মুখের দিকে তাকাইনি।
আমি সেই জিনদের সাথে কথা বলতে বুঝতে পারি ওরা এত সহজে গ্রাম ছেড়ে যাবে না, আর ওরা অনেক শক্তিশালী। তাই নাকি? তা এখন কি করবা? ওখানে কি আর যাবে না? আমার কথা শুনে দাদু বললেন, যাব, আজকে সন্ধ্যায় আবার ওখানে যাব, আর সেই জিনদের হাজির করব। আজকে সন্ধ্যায় আবার যাবে? দাদু, আমার মনে হয় তোমার ওখানে না যাওয়াটাই ভালো হবে, কাজটা ছেড়ে দাও। কিন্তু আমার কোনো কথা না শুনে দাদু বললেন, মানুষদের বিপদের সময় ফেলে আসতে নেই। আমার দিক থেকে আমি চেষ্টা তো করি, তারপর দেখা যাবে। দাদুর কথায় ওনাকে বললাম, ঠিক আছে, সন্ধ্যা হবার আগে ওখানে যাবে তো, তাই না? আমিও যাব সাথে। না করবা না, আমিও থাকবো তোমার সাথে। চিন্তা করো না, দরকার হয় আমি অন্য কারো সাথে থাকব। আমার কথায় দাদু একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, বিকালে আসিস, সন্ধ্যা হবার আগে সেই গ্রামে পৌঁছাতে হবে। ঠিক আছে দাদু, তাই হবে। এই বলে চলে এলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বললেন, নিশাদ, কোথায় গিয়েছিলি? সারাদিন বাইরে বাইরে থাকিস, বাবার কাজে তো একটু সাহায্য করতে পারিস, তাই না? মায়ের কথায় আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমি তো এখন ছোট্ট বাবু, ছোটরা কি কাজ করতে পারে? আমার কথায় মা হেসে বললেন, মজা করা হচ্ছে তাই না? যা, তোর বাবা খাবার খেতে ডাকছে। মায়ের কথায় ঘরে গিয়ে বাবার সাথে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে ঘরে গিয়ে শুয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আজকে বিকালে দাদুর সাথে সেই গ্রামে যাব। দাদু আজ ওই জিনদের হাজির করবেন আর কথাও বলবেন। আমার কথায় আয়েশা পরি বলল, একটু সাবধানে থাকিও, আর সালাম দাদুকে বলিও বেশি ঝামেলায় যেন না যায়। যদি মনে হয় জিনদের সাথে পেরে উঠবে না, তাহলে যেন ওখান থেকে চলে আসে। আয়েশার কথায় আমি রাজি হলাম। রাজি হওয়ায় সেদিন বিকালে সালাম দাদু সহ চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর গ্রামের সবাই সালাম দাদুকে দেখে অবাক হয়ে বললেন, আরে কবিরাজ সাহেব, আপনি বেঁচে আছেন? আমরা তো ভাবছি আপনি রাতেই মারা গেছেন, সেই জিনেরা আপনাকে নিয়ে গেছে। সবার কথায় সালাম দাদু বললেন, আল্লাহ যখন মৃত্যু লিখেছে তখন মৃত্যু হবে, তার আগে না। আমি কাল রাতে সেই জিনদের সাথে কথা বলেছি। আপনাদের গ্রামের অবস্থা ভালো না। আপনারা কিছুদিন আগে যে মাছটাকে মেরেছেন সেটা সাধারণ কোনো মাছ ছিল না, ওটা ছিল একজন জিনের সন্তান। উনি সাধারণ কোনো জিন না, 50,000 জিনের সর্দার। আপনারা জিনের সর্দারের ছেলেকে হত্যা করেছেন। আপনারা ওনাদের ছেলেকে মারায় সেই জিন ও তার স্ত্রী আপনাদের পেছনে লেগেছে। সালাম দাদুর কথায় গ্রামের সবে অবাক হয়ে যায়, সবার মাঝে ভয় চলে আসে। সবাই ভয় পেয়ে দাদুকে অনুরোধ করে আর বলে, কবিরাজ সাহেব, আপনি তো সবই জানেন। আমরা তো জেনে শুনে ওই জিনদের সন্তানকে হত্যা করিনি, তাই না? আপনি আমাদেরকে বাঁচান, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। সবার কথায় দাদু বললেন, আপনাদের বাঁচানোর হাত আমার নেই, আল্লাহ আপনাদের রক্ষা করবেন। আমি ওসিলা হয়ে চেষ্টা করি আপনাদের সাহায্য করার। আপনারা আমাকে একটা ঘর দিন, সেই ঘরে আমি ছাড়া কেউ থাকবে না। আমাকে একটা ঘরে রেখে আপনারা সবাই অন্য বাড়িতে অন্য ঘরে গিয়ে থাকুন। আমি সেই জিনদের হাজির করব। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি করুন। দাদুর কথায় সবাই দাদুকে একটা ঘর দিলেন। ঘরটা ছিল টিনের ঘর, নিরিবিলি পরিবেশ। দাদুকে সেই ঘরে রাখার পর সবাই আরেকটা ঘরে বসে রইলাম। এর কিছুক্ষণ পর চারিদিকে অন্ধকার হয়ে রাত নেমে আসলো। রাত হওয়ার পর সালাম দাদু সেই ঘরে বসে ওনার জানা দোয়া কালাম পড়তে লাগলেন, আর সেই জিনদের হাজির করার চেষ্টা করতে লাগলেন। সেই জিনদের হাজির করতে দাদুর বেশিক্ষণ সময় লাগেনি। অল্প সময়ে ঘরটা কাঁপুনি দিয়ে সেখানে এসে উপস্থিত হন সেই জিন ও তার স্ত্রী। তারা এসে দাদুকে বলে, সালাম, তোকে এত করে না করার পরও তুই এখানে আসলি? তোর কি জানের মায়া নেই? তুই ভালো মানুষ বলে বুঝিয়ে ছেড়ে দিলাম, কিন্তু তুই আমাদের বিষয় জানার পরও এখানে আসলি? এখানে এসে আবার আমাদের হাজির করলি? বল, কি বলবি? সেই জিনদের কথায় দাদু তার ব্যাগ থেকে বোতল বের করেন, আর সেই বোতলে থাকা পবিত্র জমজমের পানি নিজের শরীরে মেখে সেই জিনদের দিকে তাকান। দাদু জানেন, জমজমের পানি শরীরে মেখে ওদের দিকে তাকালে এতে কোনো সমস্যা হবে না। দাদু সেই জিনদের দিকে তাকাতেই বুকটা ধরপর করে ওঠে, কেননা তাদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। ওদের দেখে দাদু ভয় পেলেও ওদের কিছু বুঝতে না দিয়ে বললেন, আমি জানি আপনারা খুবই ভয়ঙ্কর। আমার জায়গায় অন্য কবিরাজ হলে হয়তো কাজটা না করে চলে যেত, কিন্তু আমি গ্রামের অসহায় মানুষদের মুখের দিকে চেয়ে যেতে পারিনি। আমি আপনাদের আবারও বলছি, আপনারা এই গ্রাম ছেড়ে চলে যান। গ্রামের মানুষ না বুঝে আপনার ছেলেকে হত্যা করেছে। আমি আপনাদের এত করে বোঝানোর পরও যদি আপনারা না যান, তাহলে আপনাদের সাথে আমার শক্তির লড়াই করতেই হবে। সালাম দাদুর কথায় সামনে থাকা ওই জিনটা হাসতে হাসতে বলল, শক্তি, তাই না? কবিরাজ আমাদের শক্তির কাছে তুই কিচ্ছু না, তুই বাচ্চা মাত্র। তুই কি ভাবছিস তোর ডাকে এখানে এসে হাজির হইছি? না,
আমি চলি আমার নিজের মতো করে। আমি নিজের ইচ্ছায় আসছি এখানে, যাব নিজের ইচ্ছায়। তোকে কবিরাজ 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে এই গ্রাম ছেড়ে পালা, নইলে আজকেই হবে তোর শেষ দিন। কথাটা বলে সেই জিনেরা কালো ধোঁয়ার রূপ নিলেন আর সেই ঘরটা একদম ভেঙে চুরে শেষ করে দিয়ে গেলেন। শুধু ঘরটা না, আশেপাশে থাকা কয়েকটা বড় গাছের বড় ডালপালাও ভেঙে গেলেন। সেই জিনের এমন ক্ষমতা দেখে দাদু বুঝতে পারলেন এদেরকে ছাড়ানো তার পক্ষে সম্ভব নয়। তাই দাদু সবাইকে ডাকলেন আর বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই জিনদের সাথে পারব না। এরা খুবই দুষ্ট প্রকৃতির আর ভয়ঙ্কর। এরা সংখ্যায় অনেক, 1-2 হলেও কথা ছিল, কিন্তু আমি এখনই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। যাবার আগে আপনাদের বলে যাচ্ছি, এই গ্রামে কেউ থাকবেন না। নিজের বাড়িঘর ফেলে সেই গ্রামে বা দূরে কোথাও গিয়ে বাড়ি করুন। এতে সমস্যা সমাধান হলেও হতে পারে, তবে সবাই আবার অন্য কোথাও গিয়ে একসাথে বাড়ি করিয়েন না, তাহলে সেখানেও চলে যাবে এই জিনেরা। এখন যে যার বাড়িতে চলে যান, সকাল হলে গ্রাম ছেড়ে পালাবেন। কথাটা বলে সালাম দাদু আমাকে বলেন, নিশাদ চল। দাদুর কথায় আমিও দাদু বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এমন সময় দাদু বললেন, নিশাদ সমস্যা হবে তোর, বউ আয়েশা পরীকে ডাক। দাদুর কথায় আমি বললাম, ডাকতে হবে না, সামনে দেখো আয়েশা অলরেডি চলে এসেছে। আমার কথায় দাদু সামনে তাকিয়ে বললেন, আয়েশা পরী আসছে। আমরা আয়েশার কাছে যাওয়ায় আয়েশাও আমাদের কাছে হাঁটতে লাগলেন আর বললেন, কি দাদু, ওভাবে তাড়াহুড়ো করে হাঁটছ কেন? ভয় পেয়েছ বুঝি? আয়েশার কথার জবাবে সালাম দাদু বললেন, সত্যি বলতে ভয় একটু পেয়েছি নাতবউ। তখন আয়েশা হাসতে হাসতে বলল, সমস্যা নেই দাদু, আপনাকে একটা যুবতী পরীর সাথে বিয়ে করিয়ে দেব, তাহলে আপনার শক্তি বেড়ে যাবে, পরীর সাহায্যও নেওয়া যাবে। আয়েশার এমন কথায় সালাম দাদু হেসে বললেন, আমার বউই তো আমার কাছে পরী, বুঝলে? তুমি আমার নাতবউ, আমার সাথে মজা করছো, করো। তবে একটা সত্যি কথা কি জানো, এই জিনেরা আসলেই ভয়ঙ্কর। ওরা সংখ্যায় অনেক হওয়ায় আমি ওদের সাথে আর ঝামেলায় যাইনি। আমি চাইলে বড় বাবা জিন বা তোমার সাহায্যে ওদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু করলাম না। ভাবলাম ঝামেলা হবে। দাদুর কথায় আয়েশা বললেন, দাদু আপনি ভালো মানুষ, আপনি তো মানুষের ভালো চান, আমি বুঝি, তাই না? আপনি আমাকে কিছু বললে কি আমি না করব? আপনার যদি কখনো মনে হয় আমার সাহায্য দরকার, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আয়েশার কথায় তখন সালাম দাদু বললেন, আচ্ছা আয়েশা, তুমি কি পারবা সেই জিনদের সাথে? দাদুর কথার জবাবে আয়েশা বললেন, দাদু এই বিষয়ে বললে তো অহংকার করা হবে, তবু বলি, আমার হাতের বিশেষ এই চুরিটা থাকায় আমার যে শক্তি, তাতে আমার সাথে সেই 2 জিন কেন, তার অনুসারী 50,000 জিন কেউ পারবে না। আমি মুহূর্তে শেষ করতে পারি শত শত জিনকে। আয়েশার কথায় দাদু বললেন, তোমার শক্তির বিষয় আমি জানি, আমি জেনে শুনে তোমাকে এই ঝামেলার মধ্যে নিয়ে আসিনি। তুমি আমার নাতির সাথে সুখে সংসার করো, আমি এটাই চাই, চাই না কোনো ঝামেলায় জড়াও। আমি গ্রামবাসীদের বলেছি এই গ্রাম ছেড়ে চলে যেতে, আমার কথা মতো কালকে সবাই চলেও যাবে। দাদুর কথা শেষ হতেই আমি বললাম, দাদু আমরা নদীর ঘাটে চলে এসেছি, কিন্তু ঘাটে তো মাঝি নেই, আমাদের উপরে কে নিয়ে যাবে? আমার কথায় আয়েশা বলল, নৌকা লাগবে না, দুজনে আমার কাছে এসে হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আয়েশার কথায় আমরাও আর কথা বাড়ালাম না, আয়েশার হাতে হাত রাখলাম। আমরা আয়েশার হাতে হাত রাখায় আয়েশা চমকে উঠে দাদুকে বলল, দাদু আপনার শরীরে মনে হয় বন্ধ করা, ওটা কেটে দিন, নইলে আমার সমস্যা হবে। আয়েশার কথায় দাদু তার শরীরের দোয়া কালাম খুলে নিলেন। তখন আমরা আয়েশার হাতে হাত রেখে চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখলাম আমরা সালাম দাদুর বাড়ির উঠানে দাঁড়িয়ে। এদিকে নিজেকে বাড়িতে দেখে সালাম দাদু বললেন, ওহ আমাকে বাড়িতে নিয়ে আসছো, ধন্যবাদ তোমাকে নাতবু, চলো তোমরা ভেতরে চলো, খাবার খেয়ে যাবে। দাদুর কথায় আয়েশা বলল, আজকে না দাদু, আর একদিন আসবো, আপনি এখন ভিতরে যান। আমাদের কথায় দাদু ভিতরে যাওয়ায় আমিও আয়েশা হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে আসতে লাগলাম। চাঁদনি রাত, চাঁদের আলো এসে পড়েছে রাস্তায়। আমিও আয়েশা হাঁটছি। এমন সময় আয়েশাকে বললাম, এ আয়েশা, আমাদের পিছনে কিছু একটা হাঁটছে মনে হয়। এই বলে আমিও আয়েশা দুজনে পিছনে ঘুরে তাকালাম। আমরা তাকিয়ে দেখলাম আমাদের পিছনে দাঁড়িয়ে 2 শেয়াল। শেয়াল দুটো আমাদের দেখে দাঁড়িয়ে রইল। তখন আমি আয়েশাকে বললাম, আয়েশা এরা মনে হয় সাধারণ কোনো শেয়াল নয়। আমার কথায় আয়েশা আমাকে সাহস দিয়ে বলল, আরে ভয় পেও না, ওরা সাধারণ শেয়াল। আমি এখন অদৃশ্যভাবে তোমার সাথে হাঁটছি, ওরা আমাকে দেখতে পারছে না, ওরা ভাবছে তুমি একা, তাই পেছন পেছন আসছে।
কথাটা বলে আয়েশা হাত উপর করে কি জানি করলেন, সাথে সাথে শেয়াল দুটো সেখান থেকে পালিয়ে গেল। ওরা পালিয়ে যাবার পর আমরা সেখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দরজায় ঠকঠক করছি আর মাকে ডাকছি। আমার ডাকে মা দরজা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, কবিরাজ সাহেব, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমরা তো আপনাকে ডাকিনি। মায়ের কথায় আমি বললাম, মা মজা করো না তো, খিদে লেগেছে, খেতে দাও। এদিকে মায়ের এমন কথায় আয়েশা হা হা করে হাসতে হাসতে বলল, মা, আপনি ঠিক বলেছেন, আপনার ছেলে সালাম দাদুর সাথে ঘুরতে ঘুরতে কবিরাজ হয়ে যাচ্ছে। তখন মা বলল, কবিরাজকে কবিরাজ বললে দোষ, তাই না? যা, ভেতরে যা। সারাদিন বাইরে থাকে, রাত হলে যে বাড়িতে থাকবে তাও না। মায়ের কথায় হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখলাম মা খাবার ঘরে রেখে আসছে। মা খাবার রেখে যাওয়ায় আমরা দুজনে খাবার খেয়ে ঘুমালাম। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন জানতে পারি সেই গ্রামের সবাই নিজেদের বাড়ি ছেড়ে তাদের টাকা পয়সা ও পশু পাখি নিয়ে চলে গেছে অন্য গ্রামে, কেউ বা চলে গেছে দূরে কোথাও। একটা ভুলের কারণে একটা গ্রামের সবাই চলে গেলেন, পড়ে রইল গ্রামটা পরিত্যক্ত হয়ে। সেই গ্রামের সবাই চলে যাওয়ার পর সালাম দাদু, আমরা ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না। গ্রামে যখন কোনো মানুষ নেই তাহলে সমস্যা হবে কিভাবে? কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণ হলো। আবার নতুন করে সেই একই ঘটনা ঘটতে শুরু হলো, আর এবার সেটা পাশের আর একটা গ্রামে। ঘড়িতে রাত 10টা। রাতের খাবার শেষে আমি ও আয়েশা ঘরে শুয়ে গল্প করছি। এমন সময় মা দরজায় ঠকঠক করে ডাকতে লাগলেন। মায়ের ডাকে উঠে দরজা খুলে বললাম, মা, কি হয়েছে, ডাকছ যে? আমার কথার জবাবে মা বললেন, বাবা নিশাদ, তোর ছোট খালা খবর পাঠিয়েছে, তোর খালার ছোট ছেলেটাকে খুঁজে পাচ্ছে না। এই ঘটনার শেষ নয়, ওদের গ্রামে নাকি ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে। রাত হলে একটা ভয়ঙ্কর জিন এসে দেখা দেয়, আর সেই জিনটাকে দেখে ভয়ে কাঁপুনি দিয়ে মানুষ মারা যায়। মায়ের মুখে এমন কথা শুনে আমি আয়েশার দিকে তাকাতেই আয়েশা হাত ইশারে দিয়ে বললেন, আমি খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে চলে গেল আয়েশা। এদিকে তখন আমি মাকে বললাম, মা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আয়েশা আসলে আমি ওর কাছ থেকে সব শুনব, তোমাকে কাল সব বলবো, কেমন? দরকার হয় কাল আয়েশা সহ আবারও ওই গ্রামে যাব, তুমি কোনো টেনশন করো না, যাও ঘুমাও। আমার কথায় মা শান্ত হয়ে ঘরে চলে গেল। এদিকে তখন আমি অপেক্ষা করতে লাগলাম আয়েশা পরীর জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আয়েশা ফিরে আসলো। আয়েশা আসতেই আমি বললাম, আয়েশা, এরা কি সেই জিনেরা নাকি? আমার কথায় আয়েশা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এরা সেই জিন। আসলে সেই গ্রাম থেকে সবাই চলে গিয়েছিল ঠিক, কিন্তু সেই গ্রাম থেকে তোমার খালার যে গ্রাম, সেখানে অনেকে যায় আর জমি কিনে বাড়ি করে। অনেকে সেই গ্রামে যাওয়ায় ওই জিনেরা চলে যায় তোমার ওই খালাদের গ্রামে। এখন আগের গ্রামের লোকজনদের জন্য তোমার খালার গ্রামের মানুষেরাও বিপদে পড়ল। আয়েশার কথায় ওকে বললাম, আয়েশা, এখন কি করব? আমার আপন খালা, তোমার মনে হয় এবার বিষয়টা দেখতে হবে? আমার কথায় আয়েশা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখব। তার আগে কাল সালাম দাদু সহ তোমার খালার গ্রামে যাবে, সেখানে গিয়ে সে জিনদের বিষয়ে সব খুলে বলবে, আর সবাইকে সাবধানে থাকতে হবে। আমরা এই বিষয়ে কাল সালাম দাদু সহ কথা বলবো। আজ অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। আয়েশার কথা মতো সেই রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে সব বলায় দাদু বললেন, নিশাদ, আমি জানি গতকাল বিকালে সেই গ্রাম থেকে কয়েকজন লোক এসে আমাকে বিষয়টা জানিয়েছে। ওদের কথা আমি না করে দিছি, কেননা সেই জিনদের সাথে কোনো রকমের ঝামেলায় তো আমি যাব না। দাদুর এমন কথায় ওনাকে বললাম, দাদু, যেতে হবে। আয়েশা পরে নিজেই বলেছে আসলে এবার যে গ্রামে ঘটনাটা শুরু হয়েছে সেই গ্রামে আমার খালার বাড়ি। আমার খালার ছোট ছেলেটাকে নিয়ে গেছে সেই জিনেরা। আমার কথায় দাদু অবাক হয়ে বললেন, তাই নাকি? বিষয়টা তো এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিশাদ, আসলেই কি আয়েশা সেই জিনদের মুখোমুখি হবে এই কথা বলেছে? দাদুর কথায় আমি উত্তর দেবার আগে সেখানে আয়েশা পরে আসলো। ও এসে বলল, হ্যাঁ দাদু, আমি ওদের মুখোমুখি হব ও যুদ্ধ করব। আয়েশার এমন কথায় দাদু বললেন, তাহলে আমি আর কি বলবো, আমিও রাজি। তবে আমার মনে হয় সেই জিনদের বিষয়ে আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। নিশ্চয়ই এখানে অন্য কারণও থাকতে পারে, নইলে ওরা অন্য গ্রামেও গিয়ে কেন একই ঘটনা ঘটাবে? দাদুর কথায় আয়েশা বলল, দাদু, আমি সব খবর নিয়েছি কাল রাতে। আপনার ধারণা ঠিক। আসলে
সেই জিনেরা তাদের সন্তানের হত্যার জন্য গ্রামবাসীর ক্ষতি করেছে, এটা ঠিক। কিন্তু গ্রাম থেকে যে বাচ্চারা হারিয়ে যায়, এটা নিয়ে রহস্য আছে। আসলে সেই জিনেরা হলো সাধক প্রকৃতির জিন। ওরা মানুষদের বাচ্চাদের ধরে ওকে বলি দিয়ে শয়তানের পূজা করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। ওরা এখন পর্যন্ত 15টা বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছে, আর মাত্র 5টা বাচ্চা। মোট 20টা বাচ্চাকে বলি দিয়ে ওরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। এই 20টা বাচ্চাকে বলি দেবার আগেই ওদের শেষ করে দিতে হবে। আয়েশার কথায় আমি ও সালাম দাদু দুজনে অবাক হয়ে বলি, তাই নাকি? এটা তো অন্যায়। না না না, এটা তো হতে দেওয়া যাবে না। এই বলে দাদু বললেন, আয়েশা, আমি কি বড় বাবা জিনকে ডাকবো? না দাদু, আপাতত ডাকতে হবে না, আমি পারবো তাদের সাথে। পরে দরকার হলে ডেকে নিন। তখন দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। আমরা যাব সেই গ্রামে? দাদুর কথায় আয়েশা বলল, আজকে সন্ধ্যায়। আয়েশার কথা মতো তাই করা হলো। সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর দাদু সবাইকে বললেন, আপনাদের সাথে কবে আর কখন থেকে ঘটনা শুরু? দাদুর কথায় ওরা সব ঘটনা খুলে বললেন, কবে আর কখন থেকে ঘটনা শুরু। সব শুনে দাদু বললেন, আপনারা এখন ঘরে যান, সন্ধ্যা হয়ে আসছে, আমরা না বলা পর্যন্ত কেউ বাহিরে বের হবেন না। দাদুর কথায় সবাই ঘরে যাওয়ায় আমিও সালাম দাদু বাইরে বসে রইলাম। তখন দাদুকে বললাম, দাদু, ডাকো সেই জিনকে ডাকো। আমার কথায় দাদু বললেন, ডাকতে হবে না, আমি বাইরে বসে আছি, ওরা এমনিতেই চলে আসবে। শোন, ওরা আসলে তুই ভুলেও ওদের দিকে তাকাবি না, মাথা নিচু করে কথা শুনবি। সালাম দাদুর কথায় আমি মাথা নিচু করেই বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন সেই জিন ও তার স্ত্রী। শুধু ওরা আসেনি, ওদের সাথে আরও অনেক জিনও এসেছে। ওরা এসে আমাকে ঘিরে ধরল আর বলল, সালাম, তোকে বারবার না করছি, কিন্তু তুই কেন কোনো কথা শুনিসনি? আজকে তোকে ছাড়ব না, তোর সাথে আসা এই ছেলেটাকেও শেষ করে দেব। এই কথাটা বলে সেই জিন সর্দার হুকুম করলেন কিছু জিনকে। ওনার হুকুমে কিছু জিন আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। তখন আমি ভয়ে দাদুর হাত ধরে বসে রইলাম। এদিকে তখনই আয়েশা পরি আসলো সেখানে। আয়েশা আসায় সে জিন সর্দার বলল, তুই আবার কে? তুই কি এই সালাম কবিরাজের হয়ে গোলামি করতে আসছিস নাকি? বাঁচতে চাস তো এখান থেকে পালা। ওনার কথায় আয়েশা সেখানে দাঁড়িয়ে বলল, শয়তানের দল, দিনের পর দিন মানুষদের ক্ষতি করতে চলছিস। এখানে থেকে কে পালায় সেটা একটু পরই বুঝতে পারবি। আয়েশার কথায় সেই জিন সর্দার তার পাশে থাকা 10-15 সেই জিনকে হুকুম দিলেন আয়েশাকে শেষ করে দিতে। ওনার কথা মতো কয়েকটা জিন আয়েশার দিকে তেড়ে আসায় আয়েশা 1 মিনিটের মধ্যে সবগুলো জিনকে সেখানে মেরে ফেলল। সবাই মারা যাওয়ায় ওই জিন সর্দারের স্ত্রী জিন সর্দারকে বললেন, ও আয়েশা পরি, এ সেই আয়েশা পরি যার হাতে শক্তিশালী চুরি আছে। তখন জিন সর্দার আয়েশাকে বললেন, আয়েশা, বুঝতে পারছি তুই অনেক শক্তিশালী, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুই এখান থেকে চলে যা। ওনার কথায় আয়েশা বললেন, আমার সাথে আপনাদের শত্রুতা নেই, আপনাদের সাথে আমার শত্রুতা আছে। আপনারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছেন, যাদের মধ্যে আমার স্বামীর খালাতো ভাইও আছে। শুধু আমার স্বামীর খালাতো ভাইয়ের জন্য বলছি না, আমি গ্রামের আর কারো ক্ষতি হতে দেব না। আপনারা এখনই গ্রাম ছেড়ে চলে যাবেন। তখন সেই জিন সর্দার বলল, আমাদের প্রতিশোধ নেয়া না পর্যন্ত আমরা কোথাও যাব না। গ্রামের সবাইকে শেষ করে তারপরই যাব। এতে তোর সাথে যুদ্ধ করতে হলেও তাই করব। কথাটা বলে সে জিন সর্দার ও তার স্ত্রী দুজনে আয়েশাপরীর দিকে তেড়ে আসলো। তখনই শুরু হলো আয়েশাপরীর সাথে ওদের যুদ্ধ। ওদের সাথে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আয়েশা ওদের আহত করে ফেলে দিলেন মাটিতে। তারা নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তখন আয়েশা বলল, বলেন, এখন কি গ্রাম ছেড়ে যাবেন নাকি এখানেই মেরে ফেলব? এদিকে তখনই সেখানে একটা পরী চলে আসলো। এই সেই পরী যে পরীর স্বামীকে মাছ মনে করে গ্রামবাসী হত্যা করেছে। সেই পরী এসে বলল, আয়েশা, আমার শ্বশুর শাশুড়িকে মেরো না, আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ওই পরীর কথায় আয়েশা বলল, ঠিক আছে, আমি তোমার কথা মতো এবারের মতো মাপ করলাম, কিন্তু এর পরও যদি গ্রামের আর কারো কোনো ক্ষতি করতে দেখি তাহলে সেদিন আর এদেরকে ছাড়ব না। আয়েশার কথায় ওরা রাজি হয়ে চলে গেলেন সেখান থেকে।
তারা চলে যাওয়ায় সালাম দাদু বললেন, আয়েশা, ওরা কি সত্যিই চলে যাবে মনে হয়? দাদুর কথায় আয়েশা বলল, সঠিক বলতে পারছি না, আমার প্রথমবার বলে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, তাই দিলাম। কিন্তু এরপরও ওরা যদি গ্রামের আর কারো ক্ষতি করে, সেদিন ওদের কাউকে ছাড়ব না, মেরে ফেলব ওদেরকে। দাদু, আপনি গ্রামের সবাইকে বলে দেন, এখন থেকে সমস্যা হবে না আশা করা যায়। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে যেন জানায়। আমি বাড়িতে চলে যাচ্ছি, আপনারা এদেরকে বলে বাড়িতে আসছেন। আয়েশার কথা মতো তাই করা হলো। দাদু গ্রামের সবাইকে বিষয়টা জানালো। ওদের সবটা বলে আমি ও দাদু বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর আয়েশাকে জিজ্ঞেস করলাম, আয়েশা, আমার মনে হয় ওই জিনেরা এত সহজে গ্রাম ছেড়ে চলে যাবে না, ওরা খুবই খারাপ। তুমি একটু ওই গ্রামের মানুষদের উপর নজর রাখো। আমার কথার জবাবে আয়েশা বলল, হ্যাঁ, আমি নজর রাখব, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আয়েশার কথায় আমি চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পরের দিন থেকে সামনে কয়েকটা দিন ভালো ছিল। সেই গ্রামের কারো সাথে কোনো ঘটনা ঘটেনি। কারো সাথে কিছু না ঘটায় আমরা ভাবি আর মনে হয় কিছু ঘটবে না, কিন্তু না, আমাদের ধারণা ভুল প্রমাণ করে কিছুদিন পর ঘটা শুরু করল এক নতুন ঘটনা। আর সেটা শুরু হলো আমাদেরই সাথে। কিছুদিন পর থেকে আমি, মা, বাবা, সালাম দাদুর বউ, দাদি সবাই ভয় পেতে শুরু করি। আমি শুরু থেকে বলি, রোজ রাতের মতো এক রাতে খাবার খেয়ে শুয়ে আছি। তখন আয়েশা বাইরে একটা কাজে গিয়েছিল। আমি শুয়ে আছি, হঠাৎ করে চোখ পড়তেই চিৎকার দিয়ে উঠলাম, কারণ আমার দুই দিকে শুয়ে আছে দুটো ভয়ঙ্কর জিন। ওদের দেখে এক চিৎকার দিয়ে বিছানা থেকে উঠলাম। ওদিকে তখনই মা বাবাও চিৎকার দিতে থাকলেন। মা বাবার চিৎকার শুনে আমি ওনাদের রুমে যাওয়ায় তারা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমরা অনেক ভয় পেয়েছি। মা বাবার কথায় তাদের কিছু জিজ্ঞেস করায় তারা বলল, আমরা শুয়েছিলাম, হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যাওয়ায় আমরা দেখি আমাদের ফ্যানের সাথে ঝুলে আছে একটা ভয়ঙ্কর জিন। আমাদের দেখে সেই জিনটা হাসছিল। মা বাবার কথায় আমি মনে মনে আয়েশাকে স্মরণ করছিলাম আর মা বাবাকে বলছিলাম, ভয় পেও না, ওরা শুধু ভয় দেখাবে, কিচ্ছু করবে না। আমার কথা শেষ না হতেই পাশের রুম থেকে হাসতে হাসতে বা কেউ কান্না করতে করতে আমাদের দিকে আসছিল। এমন সময় আমরা ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই আয়েশাপুরী আমাদের কাছে আসলো। আয়েশাকে দেখে আমাদের ভয় দেখানো সেই কয়েকটা জিন পালাতে গেলে আয়েশা ওদের ধরে ধরে মেরে ফেলে। ওদের মেরে ফেলার পর আয়েশা আমাদের দিকে তাকিয়ে বলল, মা, বাবা, আপনারা ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনাদের। রিশাদ, ভয় পেও না, আমি একটু বাইরে যাওয়ায় এই সুযোগে জিনগুলো ভয় দেখাতে আসছে। এখন আমি আসছি, আর কোনো ভয় নেই। কথাটা বলে আয়েশা মা বাবাকে বললেন, আপনারা শুয়ে পড়ুন, আমি তো বাড়িতেই আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই বলে আমাকে নিয়ে ঘরে গেল আয়েশা। ঘরে গিয়ে আমাকে দেখে বললেন, ভয় পেয়েছ তাই না? আয়েশার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তখনও বলল, ভয় পেও না, এরা ওই জিন সর্দারের অনুগত জিন। আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। আমি সেদিন ওদের আঘাত করার পর ওরা একদম চলে যায়নি, কিছুদিন চুপচাপ ছিল আর বুদ্ধি করেছিল কিভাবে আবারও সবার ক্ষতি করা যায়। তাই এবার ওরা গ্রামের মানুষদের আগে আমাদের ভয় দেখাতে আসছে, যেন আমরা এসব নিয়ে মগ্ন থাকি, ওদিকে ওরা গ্রামবাসীর ক্ষতি করতে পারে। তাই নাকি? তা এখন কি করবা? কি করণীয় আমাদের? আমার কথায় আয়েশা বলল, কালকে সালাম দাদুর কাছে যাব। তোমাদের মতো সালাম দাদু ওনার বউ নিশ্চয়ই আজকে রাতে ভয় পাবে। কালকে দাদুর সাথে কথা বলে আবারও যেতে হবে সেই গ্রামে। আয়েশার কথায় আমি রাজি হয়ে শুয়ে পড়লাম, কিন্তু বাকি রাতটুকু ঘুমাতে পারিনি, কারণ সেই জিনেরা আমাদের বিরক্ত করেই চলছিল। এভাবে বিরক্তের মাঝে রাতটা কেটে গেল। সকালে আমি সালাম দাদুর বাড়িতে যাওয়ার আগেই সালাম দাদু আমাদের বাড়িতে আসে। দাদু বাড়িতে আসায় আমি বুঝতে পারি আমাদের মতো দাদুর সাথেও সমস্যা হয়েছে। এই ভেবে আমি বললাম, দাদু, তোমার সাথেও কি একই ঘটনা ঘটেছে তাই না? রাতে কি জিনগুলো ভয় দেখাতে গিয়েছিল? আমার কথায় দাদু বললেন, হ্যাঁ, ঠিক বলেছিস, আমি তো কিছু জিনকে বন্দি পর্যন্ত করেছি, কিন্তু একটাকে বন্দি করলে আর একটা আসে, ওটাকেও যদি বন্দি করি তো আরও দুইটা আসে। জিন আর শেষ হয় না। দাদুর কথায় আয়েশা বলল, দাদু, আমাদের সবার কাছে সেই জিন সর্দারের অনুগত 50,000 জিনকে চালান করা হয়েছে, তাই একটা দুইটাকে বন্দি করে বা মেরে ফেললেও কোনো লাভ হবে না। আমাদের বন্দি
বা মেরে ফেলতে হবে আসল জিনেদের। দাদু, আজকে আবারও যেতে হবে ওই গ্রামে। আয়েশার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, আমিও তাই ভাবছি, আজকেই যাব, ওরা অনেক জ্বালিয়েছে আমাদের। দাদুর কথায় আয়েশা বললেন, দাদু, একটা কথা শুনুন, আপনি সেই গ্রামে গিয়ে একটা জায়গায় গোল বৃত্ত আঁকবেন আর একে সেই জিন দুজনকে হাজির করবেন। ওরা একবার গোল বৃত্তে ঢুকলে আর বের হতে পারবে না। তখন খুব সহজেই আমি তাদের মেরে ফেলব। ওদের মেরে ফেললে ওনার অনুগত সকল জিন ভয়ে সেখান থেকে পালাবে। আয়েশার কথা মতো সেটাই করা হলো। সেদিন সন্ধ্যাবেলা আমরা সেই গ্রামে চলে গেলাম। সেখানে যাওয়ায় অনেকেই বলতে শুরু করল, কবিরাজ সাহেব, আপনারা আসছেন? জানেন, কিছুদিন ধরে ভালোই চলছিল, কিন্তু কাল রাত থেকে আবার সবাই ভয় পাচ্ছি। আমরা ভেবেছিলাম আপনার কাছে যাব, কিন্তু তার আগে তো আপনারাই আসলেন। আপনি আসছেন ভালো হইছে, এখন আমাদের বাঁচান। গ্রামবাসীর কথায় দাদু বললেন, আমি খবর পেয়ে চলে আসছি, আপনারা কেউ ভয় পাবেন না। সবাই যে যার বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে থাকুন। রাতে আর কেউ ঘর থেকে বের হবেন না, একেবারে সকালে বের হবেন। যান, সবাই দ্রুত চলে যান। সালাম দাদুর কথায় সবাই ঘরে চলে যায়। দাদু একটা ফাঁকা জায়গায় গেলেন, আর আমিও। আমরা সেখানে যাবার পর সালাম দাদু মাটিতে বড় একটা গোল বৃত্ত আঁকলেন। একেই সেখানে ছাইয়ের মতো কি জানি ওটা গোল বৃত্তের চারিদিকে দিলেন। দিয়ে দাদু আমাকে বললেন, ওখানে বস, চুপ করে বসে থাক, ভয় পাস নে। কথাটা বলে দাদু আমার পাশে বসে সেই জিনদের হাজির করার জন্য দোয়া কালাম পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পর সেই ভয়ঙ্কর জিন সর্দার ও তার স্ত্রী দুজনে এসে সেখানে হাজির হলো। ওরা হাজির হয়ে সালাম দাদুকে বলল, সালাম, আমাদের আবার কেন হাজির করলি? তখন সালাম দাদু বলল, তোরা একটা মিথ্যাবাদী, আয়েশাপুরীর ভুল হইছিল, সেদিন তোদের ছেড়ে দিয়ে তোরা আমাদের বললি আর কোনোদিন আসবি না, এই গ্রাম ছেড়ে চলে যাবি এখান থেকে। তাহলে আবার কেন গ্রামের মানুষদের ক্ষতি করতে ফিরে আসলি? শুধু ওদের না, ওদের সাথে আমাদের সাথেও ঝামেলা হচ্ছে। দাদুর কথায় ওরা বলল, আমাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা যাব না, তুই চলে যা এখান থেকে। ওদের এমন কথায় সেখানে আসলো আয়েশাপুরী। আয়েশাকে দেখে ওরা ভয়ে দুই এক পা পিছিয়ে গেল, কিন্তু সেই গোল বৃত্ত থেকে তো পালাতে পারছে না। এমন সময় আয়েশা ওদের ধরে এক মুহূর্তের মধ্যে মেরে ফেলল। ওদের মেরে ফেলার সাথে সাথে আমাদের গোল বৃত্তের চারিদিকে এসে দাঁড়ালো শত শত জিন, আর তখনই আমাদের অবাক করে দিয়ে আমাদের সামনে আসলেন সেই ভয়ঙ্কর জিন সর্দার ও তার স্ত্রী। আরে, এটা কিভাবে সম্ভব? এদের তো এখনই মেরে ফেলা হলো, তাহলে গোল বৃত্তের ভেতরে ওরা কারা? এই দৃশ্য দেখে আমরা তো অবাক হইছি, আয়েশাও অবাক হইছে। আয়েশা অবাক হয়ে সেই জিনের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় সেই জিন বলল, আয়েশা পরী, নিজেকে খুব শক্তিশালী ও বুদ্ধিমান ভাবিস, তাই না? আমি জানি ওই গোল বৃত্তের ভেতরে ঢুকলে বের হতে পারবো না, তাই দুজন সাধারণ জিনকে আমাদের রূপ দিয়ে পাঠাই, ওরা এসে তোদের সামনে হাজির হয়। তুই ওদেরকে মেরে ভেবেছিস আমাদেরকে মেরেছিস। আয়েশা, এত সহজ না আমাদেরকে মারা। সেই জিনেদের কথা শেষ হতেই সেখানে আসলো তাদের ছেলের বউ আর সেই পরী। সেই পরী এসে আয়েশাকে বলল, আয়েশা, নিজেকে কি ভাবিস? আমি যেদিন তোর কাছে অনুরোধ করেছি আমার শ্বশুর শাশুড়িকে যেন ছেড়ে দিস, এটা ছিল আমাদের প্ল্যান। এই কয়দিনে সব প্ল্যান করে আবার আসছি। আমরা তো গ্রামের সবাইকে মারবই, তার আগে নিজেদের এতটা শক্তিশালী করব যেন তোরা মুখোমুখি হয়ে লড়াই করতে পারিস না। আমরা 15টা বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছি। আজকেও আমি এই গ্রাম থেকে আরও 3টা বাচ্চাকে ধরে নিয়ে আসছি। আজ এই 3টা বাচ্চাকে বলি দেব, তাহলে হবে মোট 18টা, আর বাকি থাকলো 2টা। কালকে রাতে আরও 2টা বাচ্চাকে বলি দিতে পারলে আমরা হব অনেক অনেক শক্তিশালী। তখন তুইও আমাদের কিচ্ছু করতে পারবি না। কথাটা বলে সেই পরী ও তার শ্বশুর শাশুড়ি 3জনই হাসতে লাগল। এটা দেখে আয়েশা তাদের দিকে তেড়ে যাবে, এমন সময়ে বাকি সকল জিনেরা আয়েশার সামনে এসে দাঁড়ালো। আয়েশার সামনে জিনেরা দাঁড়ানোর ফলে আয়েশা রেগে সবগুলোকে মেরে ফেলল, কিন্তু এতে দেরি হয়ে গেছে। সেই ভয়ঙ্কর জিন সর্দার, তার স্ত্রী ও ছেলের বউ সেখান থেকে ততক্ষণে পালিয়ে গেছে। ওরা পালিয়ে যাবার পর সালাম দাদু আয়েশাকে বলল, আয়েশা, ওরা তো পালিয়ে গেল, এখন কি হবে? ওরা কি বলল শুনলে?
ওদের আজকে 18টা বাচ্চা বলি দেওয়া হবে। কাল রাতে 2টো বাচ্চাকে বলি দিতে পারলে ওরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। আমাদের তার আগে ওদের আটকাতে হবে। দাদুর কথায় আয়েশা বলল, হ্যাঁ দাদু ঠিক বলেছেন। আপনি গ্রামবাসীদের ডাকুন, ডাক দিয়ে বলুন যাদের ঘরে ছোট সন্তান আছে তারা যেন আজ রাতে না ঘুমায় আর পাশে আগুন বা লাইট রাখে। আপনি এটাও বলেন কালকে সন্ধ্যাবেলা আবার আসবেন এখানে। আয়েশাপুরীর কথা মতো সালাম দাদু সেটাই করলেন। আয়েশার বলা কথাগুলো সব বললেন গ্রামের সবাইকে। সবাইকে বলার পর আমরা সে রাতে বাড়িতে চলে আসলাম। শরীরটা অনেক খারাপ লাগছিল। বাড়িতে এসে আর দেরি না করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খাওয়ার সময় আয়েশাকে বললাম, আয়েশা, আজকে যেভাবে হোক সেই জিন সর্দার ও তার স্ত্রী ও তাদের ছেলের বউ সেই পরীকে আটকাতেই হবে, নইলে ওরা যেভাবে হোক আরও 2টো বাচ্চাকে বলি দিয়ে 20টা বাচ্চা বলি দিয়ে পূর্ণ করবে আর শক্তিশালী হয়ে যাবে। আমার কথায় আয়েশা বলল, নিষাদ, মানুষদের যেমন শক্তির শেষ নেই, জিনেদেরও। তাই ওরা 20টা বাচ্চা হত্যা করার আগে আমি ওদেরকে শেষ করব। আর সেই বুদ্ধিও আমার জানা আছে। আজকে বিকালে সালাম দাদুর বাড়িতে যাব দুজনে। ওখানে গিয়ে দাদুর সাথে আলোচনা করতে হবে। আয়েশার কথায় খাবারটা শেষ করে বাড়িতেই বাকি সময়টা কাটিয়ে দিলাম। দুপুর শেষে বিকেল হলো। বিকেল হতেই আমি ও আয়েশা সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। সেখানে যাবার পর দাদু বললেন, ও তোমরা আসছো, বসো। দাদুর কথায় আমরা বসলাম। উনি আয়েশাকে বললেন, আয়েশা, আমাদের আজকের করণীয় কি? আমি কি আজকে ওদের হাজির করব? তখন আয়েশা বললেন, না, আজকে ওরা এত সহজে হাজির হবে না। আপনার মনে আছে ওরা কি বলেছিল? ওরা 18টা বাচ্চাকে বলি দিয়েছে। শয়তানের নামে আজকে রাতে যেভাবেই হোক 2টো বাচ্চাকে নিয়ে যাবে। ওরা কিছু করার আগে, সন্ধ্যা হবার আগেই সেই গ্রামের সকল বাচ্চাকে একসাথে করে আমাদের কাছে নিয়ে আসবেন। আর তখন একটা গোল বৃত্ত এঁকে সেখানে সকল বাচ্চাদের নিয়ে বসে থাকবেন। তখন বাচ্চাদের নিতে সেখানে অবশ্যই আসবে সেই জিন ও তার স্ত্রী ও সেই পরীটা। আয়েশার কথায় দাদু বললেন, এটা ঠিক বুদ্ধি, এটাই করতে হবে। আয়েশার কথা মতো বুদ্ধি করে সালাম দাদুর বাড়িতে গিয়ে কিছু খেয়ে সন্ধ্যা হবার আগেই আমরা সেই গ্রামে গেলাম। সেখানে যাওয়ায় সেই গ্রামবাসীরা আমাদের দেখে বললেন, কবিরাজ সাহেব, আমাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, এখনও করে যাচ্ছেন, কিন্তু আমাদের তো তেমন কোনো উপকার হচ্ছে না। আমাদের গ্রাম থেকে ঠিকই বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আর ঠিকই কেউ না কেউ ভয়ে মারা যাচ্ছে। ওনাদের কথায় সালাম দাদু বললেন, আপনারা হতাশ হবেন না, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। গ্রামে যাদের ছোট বাচ্চা আছে সবাই সবার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসুন। যদি নিজেদের বাচ্চাকে হারাতে না চান তাহলে এখনই নিয়ে আসুন। সালাম দাদুর কথায় ভয়ে যার যার বাচ্চা আছে সবাই তাদের বাচ্চাকে নিয়ে আসলেন সেখানে। সকল বাচ্চারা আসায় দাদু সবাইকে বললেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদের রেখে সবাই সবার ঘরে যান, কাজ শেষ হলে আমি ডাকবো আপনাদের। দাদুর কথা মতো সবাই চলে গেলেন যে যার ঘরে। সবাই ঘরে যাবার পর সালাম দাদু ও আমি সেই বাচ্চাদের নিয়ে মাটিতে গোল বৃত্ত এঁকে সেখানে বসে রইলাম। এভাবে চলে গেল কিছুটা সময়। নেমে আসলো অন্ধকার। চারিদিকে অন্ধকার হওয়ার কিছুক্ষণ পর সেখানে শুরু হলো ঝোড়ো বাতাস। চারিদিকে ঝোড়ো বাতাস শুরু হওয়ায় সালাম দাদু বললেন, নিষাদ, ওরা মনে হয় চলে এসেছে। সালাম দাদুর কথা মতো সেটাই হলো। আমাদের গোল বৃত্তের বাইরে এসে দাঁড়ানো সেই জিন ও তার স্ত্রী ও সেই পরী। ওদের পেছনে শত শত জিন। ওরা আসার পর সেই জিন বললেন, সালাম, দেখ, আমাদের সাথে চালাকি করতে আসবি না, আমাদের 2টো বাচ্চাকে দিয়ে দে। সেই জিনের কথায় সালাম দাদু বললেন, তুই আয় বৃত্তের ভেতরে এসে বাচ্চা নিয়ে যা। তখন সেই জিন বলল, না, তোর বৃত্তের ভেতরে ঢুকলে বের হতে পারবো না, তোকে ভালোই ভালোই বলছি, বাচ্চাদের দে, নইলে তোকে ছাড়ব না। ওনার কথায় তখন আয়েশা আমাদের সামনে আসলেন। আয়েশাকে দেখে সেই জিনটা বলল, আয়েশা, তুই এসে গেছিস? আমরা তো তোর অপেক্ষা করছিলাম, তুই অনেক চালাক রে আয়েশা। তখন সেই জিনের ছেলের বউ পরীটা আয়েশাকে বলল, আয়েশা, তুই অনেক চালাক, কিন্তু আমাদের বুদ্ধির কাছে কিচ্ছু না। এই কথাটা বলে সেই পরীটা আমাদের মাটিতে বৃত্ত আঁকার পাশে আর একটা বৃত্ত আঁকলেন। এসে সেটার ভিতরে ওরা ঢুকলো। ঢুকে আয়েশার দিকে তাকিয়ে বলল, আয়েশা, তুই কি ভাবছিস তুই গ্রামের সকল বাচ্চাকে একই সাথে করলে আমরা বাচ্চাদের পাবো না? বাচ্চার জন্য তোদের গোল বৃত্তের ভেতরে ঢুকতে হবে? না, এটা তোর ভুল ধারণা।
আমরা এই গ্রামের কোনো বাচ্চা না পেলে কি হবে? পাশের গ্রাম থেকে 2টো বাচ্চা ধরে নিয়ে আসছি। আমাদের বাচ্চা হলেই হলো, সেটা কোন জায়গায় সেটা বড় কথা নয়। কথাটা বলে আড়াল থেকে 2টো বাচ্চাকে সামনে নিয়ে আসলেন। এসে বললেন, আয়েশা পরী, আমাদের শেষ খেলাটা তোর সামনেই খেলব। আমাদের গোল বৃত্তটা মায়া জাদু দিয়ে বানানো। তুই যত বড় শক্তিশালী হোস না কেন, এখানে ঢুকতে পারবি না। আমি এখন তোর সামনে এই বাচ্চা দুটোকে বলি দেব। তখন পূরণ হয়ে যাবে আমাদের 20টা বাচ্চা বলি দেয়া। 20টা বাচ্চার বলি হলে আমরা এখনই শয়তানের কাছ থেকে শক্তি পাব, আর এখনই তোর মোকাবেলা করব। কথাটা বলে সেই পরী, সেই জিন ও তার স্ত্রী ওখানে বসে পড়লেন। বসে বসে মন্ত্র পড়তে লাগলেন। তাদের এমন অবস্থা দেখে আয়েশা ওদের গোল বৃত্তের ভিতর ঢুকতে চেষ্টা করল, কিন্তু সত্যি সত্যি আয়েশা ওখানে ঢুকতে পারছিল না। তখন সেই জিন বাচ্চা দুটোকে শুয়ে দিলেন। তখন বাচ্চা দুটো মা মা করে কান্না করতে লাগলো। এমন দৃশ্য দেখে সালাম দাদু দাঁড়িয়ে গেলেন আর বললেন, থামো তোমরা, বাচ্চা দুটোকে মেরো না, ছেড়ে দাও ওদের। সালাম দাদুর কথায় সেই জিন ও তার স্ত্রী হাসতে হাসতে বলল, না না, আমরা তো এদেরকে ছাড়ব না, আমরা এখনই এদের বলি দেব। কথাটা বলে ওরা বাচ্চাটাকে বলি দেবে এমন সময় সালাম দাদু আবারও বলল, শোনো আমার কথা, শোনো, দাঁড়াও, বাঁচতে চাইলে ওদের ছেড়ে দাও, নইলে আয়েশা তোমাদের বৃত্তের ভেতরে ঢুকে তোমাদের মেরে ফেলবে। সালাম দাদুর কথায় ওরা হাসতে হাসতে বলল, আয়েশা পরি আমাদের মারবে? কিভাবে মারবে? আয়েশা আমাদের গোল বৃত্তে ঢুকতে পারলে তো। ওদের কথায় সালাম দাদু তার কবিরাজি অভিজ্ঞতা থেকে একটা বুদ্ধি করলেন। সালাম দাদু একটা বাচ্চাকে কোলে নিয়ে সে জিনদের গোল বৃত্তের কাছে গেলেন ও তাদের বৃত্তের কাছে গিয়ে বাচ্চাটাকে বললেন, ওদের গোল বৃত্তের মধ্যে যেন প্রস্রাব করে দেন। সালাম দাদুর কথায় বাচ্চাটা তাই করল, ওদের গোল বৃত্তের মধ্যে প্রস্রাব করে দিল। তখন সালাম দাদু বলল, এখন কোথায় যাবি? তোদের কি জানা নেই মায়া জাদুর বৃত্তের নাপাক জিনিস পড়লে সেটার জাদু কেটে যায়? এখন তোদের গোল বৃত্তের মায়া কেটে গেছে, এখন কোথায় পালাবি? এদিকে ওদের গোল বৃত্তের মায়া কাটায় আয়েশা পরী তাদের বৃত্তের ভেতরে ঢুকে গেল, আর সেই জিনও তার স্ত্রীকে ধরে আঘাত করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করার পর সেই জিন ও তার স্ত্রী ওখানেই মারা গেল। জিন সর্দার ও তার স্ত্রী মারা যাওয়ায় তার অনুগত হাজার হাজার জিন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। সবাই পালানোর পর একা হয়ে গেল সেই পরী। সেই পরী একা হওয়ায় আয়েশাকে বলল, আয়েশা, আমাকে কিচ্ছু করবি না, আমার শ্বশুর শাশুড়িকে মেরেছিস, আমাকে ছেড়ে দে। আমাকে মারলে তুই বাঁচবি না, আমার দাদা যেমন তেমন জিন না, আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি এই গ্রামে আর কারো কোনো ক্ষতি করব না, গ্রাম ছেড়ে চলে যাব। আমাকে ছাড়, আমাকে মারিস না। যদি মারিস তাহলে আমার দাদা তোর পেছনে লাগবে, তখন তোর সাথে সাথে তোর বংশও নির্বংশ করে দিবে। পরীর কথায় আয়েশা বলল, তোর দাদা আমার কি করবে সেটা না চিন্তা করে নিজের চিন্তা কর। তোদের ভালো হবার একটা সুযোগ দিয়েছিলাম, ভালো হলি না। আমাকে কথা দিলি গ্রাম ছেড়ে চলে যাবি, কিন্তু তা তো গেলি না, উল্টো দিনের পর দিন মানুষের ক্ষতি করে চলেছিস। কথাটা বলে আয়েশা সেই পরীর দিকে এগিয়ে যেতে লাগলো। আয়েশার কথায় সেই পরী বলল, আয়েশা, দূরে যা, দূরে যা, এদিকে আসবি না। তোকে আবারও সাবধান করলাম, আমাকে কিছু করলে আমার দাদা তোকে ছাড়বে না। কিন্তু এতেও আয়েশা সেই পরীর কোনো কথা শুনল না। আয়েশা সেই পরীর কোনো কথা না শুনে ওর দিকে এগিয়ে যাওয়ায় সেই পরীটা তার বাম হাতে থাকা পানির মতো কিছু একটা তার নিজের শরীরে লাগিয়ে নিল। এদিকে তখন আয়েশা পরী সেই পরীটাকে আঘাত করতে গিয়ে সেই পরীটাকে স্পর্শ করেছে। এমন সময় হঠাৎ করে দুজন পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। আমরা দেখলাম আয়েশা ওই পরীটাকে স্পর্শ করার পর দুজন মিশে গেল। দুজনে হঠাৎ করে বাতাসে মিশে যাওয়ায় আমরা অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর দাদুকে বললাম, দাদু, এটা কি হলো? আয়েশা কোথায়? তখন সালাম দাদু আমাকে শান্ত করে বললেন, চিন্তা করিস না, আসবে হয়তো। সেই পরী মনে হয় পালাতে চেয়েছিল, আয়েশা হয়তো ওর পেছনে গেছে। দাদুর কথায় আয়েশার জন্য অপেক্ষা করতে লাগলাম, মনটা মানছে না, আয়েশা হঠাৎ কোথায় গেল। এদিকে তখন দাদু সেখানে থাকা সকল বাচ্চাকে তাদের বাড়িতে রেখে আসলেন। বাড়িতে রেখে আসার পর আমি ও দাদু সেখানেই আয়েশার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আয়েশা কোথায়? আয়েশার জন্য অনেকটা অপেক্ষা করার পরও আয়েশা পরী আসে না। ও না আসায় এবার আমি ছটফট করতে থাকি। আমার এমন অবস্থা দেখে দাদু বললেন, নিষাদ, ভয় পাস না, আয়েশা আসবে। কখন আসবে দাদু? সেই কখন গেছে, আর ও তো বলে যায়নি। হঠাৎ করে জানে কি হলো বাতাসে, তারপর মিশে গেল।
সেই পরীটা আবার কোনো মায়া জাদু করে আয়েশাকে নিয়ে গেল না তো? আমার এমন কথায় দাদু বললেন, আমরা রাতটা অপেক্ষা করি, দেখি আয়েশা আসবে হয়তো। দাদুর কথা মতো তাই করলাম। সারা রাত সেখানে অপেক্ষা করলাম, কিন্তু আয়েশা পরী আর আসলো না। আয়েশা না আসায় সকালবেলা আমি অনেকটা ভেঙে পড়লাম। আমার চোখে দিয়ে পানি পড়তে লাগলো। আমার এমন অবস্থা দেখে দাদু বললেন, নিষাদ, চল বাড়ি চল, আয়েশা আসবে নিশ্চয়ই। কখন আসবে দাদু? সারা রাত অপেক্ষা করলাম, আয়েশা তো আসলো না। আমার মনটা কেমন করছে, আয়েশার যদি কিছু হয়। তখন দাদু আমার হাতটা ধরে বাড়ির দিকে যেতে যেতে বললেন, চিন্তা করিস না, সেই পরীর এতটা শক্তি নেই যে আয়েশা পরীকে মারবে। আয়েশা নিশ্চয় ভালো আছে। তুই বাড়িতে যা, গিয়ে দেখ, আজকের দিনটা অপেক্ষা কর। এতেও যদি না আসে তাহলে কালকে আমার বাড়িতে আসিস। আমি বড় বাবা জিনকে ডাকবো, ডেকে ওনাকে বলবো খোঁজ খবর নিতে। সালাম দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা বাবা জিজ্ঞেস করলেন, নিষাদ, সারা রাত কোথায় ছিলি? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আয়েশা বৌমা কোথায়? মা বাবার কথায় আমি মন খারাপ করে ওদের সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বাবা অনেক অবাক হলেন। এটা তো অবাক করার মতোই ঘটনা। আয়েশা বৌমা কোথায় আছে, কেমন আছে, কে জানে। তুই বাবা চিন্তা করিস না, আজকের দিনটা অপেক্ষা কর। আজকে না আসলে কাল কোনো কবিরাজের বাড়িতে গিয়ে খোঁজ করব বৌমার বিষয়ে। মা বাবার কথায় আমি ঘরে গিয়ে শুয়ে রইলাম। সারা রাত ঘুমাইনি। আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসে। ঘুম আসায় আমি ঘুমের ভেতরে একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি অন্য একটা জগতে আছি। আমার সামনে একটা বড় খাঁচার মতো রাখা, আর সেখানে বন্দি আয়েশা পরী। আয়েশাকে দেখে আপনি স্বপ্নের মাঝে কিছু বলতে যাব, তখনই ঘুম ভেঙে যায় আমার ভেঙে যাওয়া ঘুমের পর আমি বিছানায় উঠে বসি আর ভাবি, আরে এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? এরকম স্বপ্নের মানেটা কি? তাহলে কি আয়েশা পরী কোথাও বন্দি আছে? এমন ভাবতে ভাবতে সেই দিনটা আয়েশা পরীর অপেক্ষায় কাটিয়ে দিলাম। কিন্তু সারা দিন আয়েশা পরী আসলো না। সেদিন রাতের বেলা ঘুমের মাঝে স্বপ্নে আমি আবারও ওই স্বপ্নটা দেখি। আমি দেখি আয়েশা খাঁচার মতো একটা জায়গায় বন্দি। এরকম স্বপ্ন দেখে রাতে ঘুম ভেঙে যায়। পরে চিন্তায় বাকি রাতটুকু আর ঘুমাইনি। পরের দিন সকালে কিছু না খেয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দাদুকে বললাম, দাদু, এরকম ঘটনা ঘটার পর 2 দিন একই স্বপ্ন দেখেছি। আমার কথা দাদু বললেন, তাই নাকি? এখানে তো কোনো রহস্য আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি বড় বাবা জিনকে স্মরণ করছি, উনি চলে আসবে হয়তো। ততক্ষণে আমরা খাবার খেয়ে নেই, আর আমার পাশে এসে বস। আরে আয়, চিন্তা করিস না, আমি আছি না। কথাটা বলে দাদু ওনার পাশে আমায় বসিয়ে খাবার খেতে দিলেন। আমার খেতে একদমই ইচ্ছে করছে না। সব সময় শুধু আয়েশা পরীর কথা মনে পড়ে। আয়েশা পাশে না থাকলে ওর জন্য যে কতটা মায়া হয় সেটা বোঝাতে পারছি না। আয়েশা আমার কাছে না আসায় ওর মায়া আমাকে কষ্ট দিচ্ছিল। আমি কষ্ট করে একটু খাবার খেয়ে বসে রইলাম। তখন দাদু খাবারটা শেষ করে আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বসে রইলেন। এর ঠিক কিছুক্ষণ পর একটা মিষ্টি সুঘ্রাণ নাকে ভেসে আসলো। তখন সালাম দাদু বুঝতে পারলেন বড় বাবা জিন এসেছে। বড় বাবা জিন একজন বয়স্ক ও শক্তিশালী জিন। আয়েশা পরীর থেকেও শক্তিশালী না, এমনিতে অনেক শক্তিশালী আর কি। বড় বাবা জিন সালাম দাদুর বাবার ভালো বন্ধু ছিলেন। সেই সুবাদে সালাম দাদুর কাছে আসেন সালাম দাদু বিপদে পড়ে ডাকলে। তো বড় বাবা জিন আসার পর দাদু ওনাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন বড় বাবা? তখন বড় বাবা জিন সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সালাম? তখন সালাম দাদু বললেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় বাবা, আপনাকে ডাকলাম একটা তথ্য লাগার জন্য। এই বলে দাদু পুরো ঘটনাটা ওনাকে খুলে বললেন। দাদু এটাও বললেন, সেই ঘটনার পর আয়েশা পরীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনি এখন খোঁজ করে দেখেন আয়েশা পরী কোথায়, ও কি কোনো বিপদে পড়েছে কিনা। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। এই কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। উনি ফিরে আসায় আমি খুব ভয়ে ছিলাম কি বলেন উনি। এদিকে দাদু খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, বড় বাবা, আপনি কি আয়েশার কোনো খোঁজ পেলেন? দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, হ্যাঁ, আয়েশা পরীর খোঁজ পেয়েছি। আয়েশা পরী মারা যায়নি, ও বেঁচে আছে আর ভালো আছে, কিন্তু ও বন্দি আছে একটা জিন রাজ্যের কারাগারে। কি কারাগারে মানে? আয়েশা পরী কারাগারে থাকবে কেন? কি করেছ? আমাদের কথায় বড় বাবা জিন বললেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই ওই পরীকে স্পর্শ করার পর আয়েশাও বাতাসে মিশে গিয়েছিল। আসলে সেই পরী একটা মায়া জাদু জানত, যার কারণে ওকে কেউ স্পর্শ করলে তখনই ও যেখানে খুশি তাকে সেখানে নিয়ে যেতে পারবে। সেদিন আয়েশা পরী সেই পরীটাকে স্পর্শ করার পর সেই পরীটা
আয়েশা পরীকে জিন রাজ্যে নিয়ে যায়। জিন রাজ্যে নিয়ে যাওয়ার পর আয়েশা সেখানে সেই পরীটাকে আঘাত করতে থাকে। তখন আয়েশার হাত থেকে বাঁচতে সেই পরী পালাতে থাকে, কিন্তু আয়েশা পরী ওর পিছু ছাড়ছিল না। এমন সময় সেই পরী নিজের জীবন বাঁচাতে অন্য একটা জিন রাজ্যে প্রবেশ করে। সেখানে যাবার পর আয়েশা পরী ওই পরীটাকে ধরে আর আঘাত করতে করতে মেরে ফেলে। আয়েশা পরী সেই পরীকে মারার পর সেই জিন রাজ্যের জিনেরা তাদের সর্দারকে এই হত্যার কথাটা জানায়। তখন সেই রাজ্যের জিন সর্দার আয়েশা পরীকে বলে, তুমি এটা কি করলে? তুমি কি জানো আমার রাজ্যে কতটা শান্তি রয়েছিল, কতটা শান্তিপূর্ণ ছিল? আমাদের রাজ্যে কোনো জিন পরী একে অপরের সাথে যুদ্ধে জড়ায় না। আমাদের গোত্রের সকল জিনেরা ভালো, আমরা অনেক নিয়মের মধ্যে দিয়ে চলি। সেই জিন সর্দারের কথায় আয়েশা সব ঘটনা ওনাকে খুলে বলেন। আয়েশা এটাও বলে, এই পরীটা ভালো না, অনেক খারাপ, তাই ওকে মেরে ফেলেছি। সব শুনে সেই জিন সর্দার বলল, তোমার কথা আমি বুঝেছি, তুমি ভালো, কিন্তু তবু তুমি অন্য একটা পরীকে হত্যা করেছ। এখন তোমাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার গোত্রের জিনেরা এখন থেকে একে অপরের সাথে যুদ্ধ করবে আর আইন মানবে না। তোমাকে অল্প হলেও শাস্তি পেতেই হবে। আমি তোমাকে 3 মাসের কারাদণ্ড দিলাম। আশা করি আমার আইনকে তুমি সম্মান করবে। তখন সেই জিন সর্দারের সম্মানের কথা ভেবে আয়েশা পরী রাজি হয়। আর এখন আয়েশা পরী সেই জিন রাজ্যের কারাগারে আছে। ঠিক 3 মাস হলে আয়েশা পরী আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বড় বাবা জিনের কথায় আমার চোখে পানি চলে আসলো। 3 মাস আয়েশা আমার কাছে আসতে পারবে না। তবে এটা জেনে ভালো লাগলো যে আয়েশা মারা যায়নি, বেঁচে আছে। আমার চোখে পানি দেখে সালাম দাদু বলল, রিশাদ, কান্না করিস না, 3 মাসই তো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে আয়েশা মারা যায়নি, বেঁচে আছে। তোর আয়েশা তোর কাছেই ফিরে আসবে। এই বলে দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, আপনাকে ধন্যবাদ আমাদের এত বড় তথ্য এনে দেওয়ার জন্য। আপনি এখন আসুন, আমার কোনো প্রয়োজন হলে ডাকবো। সালাম দাদুর কথায় বড় বাবা জিন চলে গেল। তখন আমি দাদুকে বললাম, দাদু, আমি তাহলে বাড়িতে যাই। আমার কথায় দাদু বলল, ঠিক আছে যা, তবে কোনো মন খারাপ করে থাকবি না, শুধু অপেক্ষা কর আয়েশা পরীর জন্য। দাদুর কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বাবাও মন খারাপ করে আমাকে সান্ত্বনা দিলেন আর বললেন, অপেক্ষা কর, আয়েশা নিশ্চয়ই আসবে। মা বাবার কথায় ঘরে গিয়ে শুয়ে রইলাম। এরপর থেকে দিন গুনতে লাগলাম, কখন 3 মাস হবে। আগের মতো সময় কাটে না, দিনে যেতে চায় না। সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই সালাম দাদুর বাড়িতে যেতাম গল্প করতে। এভাবে কেটে গেল 2টা মাস। 2 মাস পর একদিন সালাম দাদুর বাড়ি থেকে আমার বাড়িতে ফেরার সময় একজন পরী আসে আমার কাছে। আমি সেই পরীকে দেখে জিজ্ঞেস করি, কে আপনি? তখন সেই পরী বলে, আমার নাম জেসমিন, আমি একটা খবর নিয়ে এসেছি। আসলে তোমার বউ আয়েশা পরী আর আসবে না, ওর অনেক বছরের কারাদণ্ড হয়ে গেছে। আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি, কিন্তু কখনো সামনে আসিনি। আজকে আসলাম আর সব খুলে বললাম। তুমি আয়েশাকে ভুলে যাও। সেই পরীর কথায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে করতে সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগলাম। এমন সময় সেই পরী বলতে লাগলো, আরে আমার কথার উত্তর তো দাও। কিন্তু আমি কান্না করতে করতেই হেঁটে চলেছি। তখন সেই পরী বলল, আরে নিশাদ, দাঁড়াও, আমি জেসমিন না, আমি তোমার আয়েশা পরী। আরে দাঁড়াও, একবার ঘুরে তাকাও। ওর কথায় আমি পিছন ঘুরে দেখি, ঠিকই আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বললাম, আয়েশা, তুমি তুমি ফিরে আসছো। জানো, সব সময় তোমাকে কতটা মিস করেছি। তোমার মায়া আমাকে কুরে কুরে খাচ্ছিল। তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বলো? আমার কথায় আয়েশা আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, তোমাকে ছেড়ে কোথাও যাব না, যতদিন আল্লাহ আমার মৃত্যু না দেন। এই বলে খুশি মনে আয়েশাকে নিয়ে বাড়িতে আসলাম। আয়েশাকে নিয়ে বাড়িতে আসায় মা বাবা আয়েশাকে দেখে অনেক খুশি হলো। আয়েশাকে আবারও ফিরে পেয়ে ওর সাথে সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। প্রিয় লিসেনার, আয়েশা পরীর এই গল্পটা এখানেই শেষ করলাম। সামনে আয়েশা পরীর আরেকটা গল্প নিয়ে হাজির হব। তখন আয়েশা পরী একটা ভয়ঙ্কর জিনের মুখোমুখি হবে। সেই গল্পটার অপেক্ষায় থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।